বলতে দ্বিধা নেই, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী হল মধ্যযুগের মঙ্গল বাহিনী, যার সূচনা হয়েছিল চেঙ্গিস খানের হাতে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাতার বাহিনী নামে পরিচিত ছিল মঙ্গল বাহিনী। 1206 সালে চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ার স্টেপের একচ্ছত্র অধিপতি বা গ্রেট খান হিসেবে ঘোষণা করার পর মঙ্গল বাহিনী একে একে জয় করে নিয়েছিল এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিপতি এই মঙ্গলদের জয়যাত্রা চেঙ্গিস খানের সময় থেকে অব্যাহত ছিল পরবর্তী গ্রেট খানদের সময়ও। ভাবতে অবাক লাগে, 1206 সাল থেকে 1260 সাল, এই অর্ধশত বছরে তারা একটি যুদ্ধেও হারেনি। বাগদাদ, সমরকন্দ, বেইজিং, বুখারা, দামেস্ক, আলেপ্পোর মতো বড় বড় শহরগুলো তাতারি হামলায় মাটির সাথে মিশে গিয়েছিল। কি পূর্ব কি পশ্চিম এমন একটিও রাজ্য ছিল না যারা মঙ্গলদের গতিপথে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পেরেছিল। বিশ্বজয়ের যে আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা গিয়েছিলেন চেঙ্গিস খান, তার পুত্র ও পৌত্ররা তা যেন সত্য করতে চলেছিল। মঙ্গল নেতা চেঙ্গিস খানের পৌত্র হালাকু খানের নির্মমতা ও নৃশংসতায় তৎকালীন জ্ঞান বিজ্ঞানের রাজধানী বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিলীন হয়ে গিয়েছিল শত শত বছরের সঞ্চিত জ্ঞান বিজ্ঞানের সকল ভাণ্ডার। ইতিহাসের নজিরবিহীন বর্বরতায় বাগদাদেই প্রাণ হারিয়েছিল প্রায় 10 লক্ষ মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল 500 বছরের গৌরবময় আব্বাসী খেলাফত। তাদের বর্বরতায় ইউরোপ ও এশিয়ার কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ দিয়েছে অনেকটা বিনা প্রতিরোধেই। তাই সারা দুনিয়ার মানুষ ভাবতে শুরু করেছিল মঙ্গলদের থামানো বোধহয় অসম্ভব। কিন্তু 1260 সালে হঠাৎই থেমে গেল অপ্রতিরোধ্য মঙ্গলদের জয়রথ। এক অসাধ্য সাধন হলো ফিলিস্তিনের গাজার অদূরে আইন জালুত প্রান্তরে। যে মহানায়কের অসীম দুঃসাহসিকতায় রচিত হয়েছিল সেই অনবদ্য বিজয়গাথা, তিনি আর কেউ নন, মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ। বাঙালি মুসলমানদের মাঝে নেহায়েত অচেনা একটি নাম। এবারের এপিসোডটি তারই স্মরণে। আল মালিকুল মুজাফফর সাইফুদ্দিন কুতুজ ওরফে মাহমুদ বিন মামদুদ বিন খাওয়ারিজম শাহ আনুমানিক 1231 খ্রিস্টাব্দে পারস্যে বিখ্যাত খাওয়ারিজমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মামদুদ খাওয়ারিজমি মঙ্গলদের সাথে যুদ্ধের প্রথম দিকেই শাহাদাত বরণ করেন। তিনি যুদ্ধের আগে চাচাতো ভাই সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমিকে ছেলে সাইফুদ্দিনের শিক্ষা দীক্ষা ও লালন পালনের ওসিয়ত করে যান। তাই চাচার স্নেহে তার শৈশব কাটতে থাকে রাজপ্রাসাদেই। তবে দ্রুতই মঙ্গলদের হাতে খাওয়ারিজম সাম্রাজ্যের পতন ঘটলে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় সিরিয়াতে। অপহরণকালে শিশু সাইফুদ্দিন মঙ্গল সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ কারণে মঙ্গল সৈন্যরা ক্ষুব্ধ হয়ে তাকে কুতুজ নামে ডাকে, যার অর্থ হলো নিকৃষ্ট কুকুর। পরবর্তীতে তিনি এই কুতুজ নামেই প্রসিদ্ধি লাভ করেন। মিশরের সর্বশেষ আইয়ুবী সুলতান আল মালিকুস সালেহ খ্যাত নাজমুদ্দিন আইয়ুব তাকে মামলুক হিসেবে ক্রয় করে নেন। উল্লেখ্য, বিশ্বস্ত ও সুপ্রশিক্ষিত সামরিক ইউনিট গড়ে তোলার লক্ষ্যে সুলতান কর্তৃক যে সমস্ত কৃতদাস ক্রয় করা হতো তাদেরকে মামলুক বলা হয়। সাইফুদ্দিন কুতুজকে সুলতান নাজমুদ্দিন আইয়ুব ধর্মীয় শিক্ষায় দীক্ষিত ও রণবিদ্যায় পারদর্শী করে তার বাহিনীতে ভর্তি করেন। এ সময় কুতুজ সপ্তম ক্রুসেড যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মানসুরার যুদ্ধে ক্রুসেডারদের বিরুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে বিজয় নিশ্চিত করেন। এরপর আপন দক্ষতা ও বিচক্ষণতা বলে মিশরের প্রশাসনিক কার্যে নিজের শক্ত অবস্থান গড়ে নেন। এদিকে সুলতান নাজমুদ্দিন আইয়ুবের মৃত্যুর পর আইয়ুবী সাম্রাজ্যের কার্যত পতন ঘটে। ক্ষমতা দখল করে নেয় মামলুকরা। সূচনা ঘটে কৃতদাস তথা এই মামলুকদের রাজত্বের। তবে সাম্রাজ্যে ব্যাপক গোলযোগ দেখা দিলে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, অপরদিকে মঙ্গলদের আক্রমণের আশঙ্কার প্রেক্ষিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে 1259 খ্রিস্টাব্দে মিশরের ক্ষমতা দখল করে নেন এই তরুণ মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ। এদিকে হালাকু খানের বাহিনী শুধু বাগদাদ ধ্বংস করেই থেমে থাকেনি। ইরাক থেকে সিরিয়া হয়ে তারা এগিয়ে চলেছিল মিশরের দিকে। পথে সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর পতন হয় তাদের হাতে। সেই শহরের মানুষগুলোকেও বরণ করতে হয়েছিল বাগদাদবাসীর মতো ভয়াবহ পরিণতি। মঙ্গলদের ভয়ে সিরিয়া থেকে পালিয়ে তখন দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছিল মিশরে। এদিকে হালাকুর পরবর্তী পরিকল্পনা ছিল মিশর দখল করা, কেননা তখনকার সময়ে মিশর জয় করার অর্থই হচ্ছে সমগ্র উত্তর আফ্রিকা জয় করে ফেলা। আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একবার স্পেনে ঢোকার মানেই হলো নিমিষেই ইউরোপকে পদানত করা। সেটি করতে পারলেই পূর্ণ হবে পিতামহ চেঙ্গিস খানের বিশ্বজয়ের স্বপ্ন। তাই মঙ্গলদের বিশ্বজয়ের স্বপ্নে একমাত্র বাধা তখন মিশরের তরুণ মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ। 1260 সালের বসন্তের শেষের দিকে বাতাস গ্রীষ্মের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছিল। সুলতান সাইফুদ্দিন কুতুজ তার কায়রোর রাজপ্রাসাদে অবস্থান করছিলেন। এ সময় তার কাছে পৌঁছল মঙ্গল যুবরাজ হালাকুর ভয়াবহ বার্তা, যাতে লেখা ছিল,
অন্য দেশগুলোর ভাগ্যে কি ঘটেছিল তোমার সেটা চিন্তা করে আমাদের কাছে আত্মসমর্পণ করা উচিত। তুমি শুনেছ কিভাবে আমরা বিশাল বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং বিশৃঙ্খলময় দূষিত পৃথিবীকে পরিশুদ্ধ করেছি। আমরা বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে সেখানকার সব মানুষকে হত্যা করেছি। তাই আমাদের আতঙ্কের হাত থেকে তুমিও পালিয়ে বাঁচতে পারবে না। তুমি কোথায় পালাবে? কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে? আমাদের ঘোড়াগুলো যেমন তেজি, আমাদের শোরগুলো তেমন তীক্ষ্ণ। আমাদের তরবারিগুলো বজ্রের মতো আর আমাদের হৃদয় পর্বতের মতো শক্ত। মরুবালুকার মতো আমাদের সৈন্য সংখ্যাও গুণে শেষ করা যাবে না। না কোনো দুর্গ আমাদের আটকাতে পারবে, না কোনো সৈন্যদল পারবে আমাদের রুখতে। তোমার আল্লাহর কাছে তোমাদের ফরিয়াদ আমার বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। কোনো শোকের মাতম আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে না, না অশ্রু গলাতে পারবে আমাদের মন। শুধু যারা প্রাণ ভিক্ষা চাইবে তারাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে। সুলতান কুতুজ ভালোভাবেই জানতেন ইতিপূর্বে যারা বিনা যুদ্ধে মঙ্গলদের হাতে আত্মসমর্পণ করেছিল তাদের পরিণতি কত ভয়াবহ ছিল। তাই কাপুরুষের মতো বিনা যুদ্ধে অপমানের সাথে মরার চেয়ে তিনি চাইলেন এই বর্বর বাহিনীকে মোকাবেলা করতে। তাই হালাকুর চিঠির উত্তরটা সুলতান কুতুজ দিয়েছিলেন মঙ্গল দূতের শিরুচ্ছেদ করে। এই ফলাফলটা সকলের কাছে নিশ্চয়ই অনুমেয়। এবার সুলতান কুতুজ প্রস্তুতি নিতে শুরু করলেন মঙ্গলদের মোকাবেলা করার। এদিকে সুলতান কুতুজের সভাসদের অনেকেই মঙ্গলদের বিভীষিকার কথা চিন্তা করে তাকে আত্মসমর্পণের পরামর্শ দেন। কিন্তু নির্ভীক সুলতান এক কাপুরুষোচিত আত্মসমর্পণের পক্ষে ছিলেন না। তিনি দরাজ কণ্ঠে বলে উঠলেন, কেউ যদি আমার সাথে নাও যায় তবু আমি একাই যাব তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আজ আমরা যদি ইসলামের পক্ষে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে? এ সময় মিশরের মস্ত বড় ইসলামিক স্কলার শেখ ইজ্জুদ্দিন আব্দুস সালাম তার বক্তব্যে সুস্পষ্টভাবে সুলতান কুতুজের এই সিদ্ধান্তকে সমর্থন জানান এবং জনগণকে দলে দলে কুতুজের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে সুলতান কুতুজ পূর্বের বিরোধ চুকিয়ে সিরিয়া থেকে ডেকে এনে সেনাপতি নিয়োগ করেন আরেক কিংবদন্তি মামলুক কমান্ডার রুকনুদ্দিন বাইবার্সকে, যিনি এই যুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। এদিকে যাত্রাপথে হালাকু খবর পেলেন তার ভাই গ্রেট খান মংকে মারা গেছেন। তাই একটি বিরাট সংখ্যক সেনাবাহিনী নিয়ে তিনি মঙ্গোলিয়া ফিরে গেলেন গ্রেট খানের শেষকৃত্যে যোগ দিতে। বাকিদের তিনি রেখে গেলেন তার বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি কিতবুকার অধীনে মিশর আক্রমণের জন্য। সুলতান বুঝতে পেরেছিলেন মঙ্গলরা যদি আগেভাগেই তার উপর চড়াও হয় তাহলে দেশের নিরাপত্তা বিপন্ন হবে এবং স্বাধীনতা রক্ষা করা কষ্টকর হয়ে দাঁড়াবে। অতএব মিশরের অভ্যন্তরে থেকে আত্মরক্ষার পরিবর্তে সম্মুখে অগ্রসর হয়ে সিরিয়ায় মঙ্গলদের উপর আক্রমণাত্মক হামলা পরিচালনা করাকেই তিনি সমীচীন মনে করলেন। 1260 সালের 3রা সেপ্টেম্বর ফিলিস্তিনের গাজার কাছে ঐতিহাসিক আইন জালুদ প্রান্তরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয়। মামলুকরা স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল। কৌশল হিসেবে কুতুজ তার বাহিনীর একটি অংশকে স্থানীয় পাহাড়ে লুকিয়ে রাখেন এবং বাইবার্সকে একটি ক্ষুদ্র চৌকস সেনাদল দিয়ে পাঠিয়ে দেন মঙ্গলদের মোকাবেলায়। দুই পক্ষ মুখোমুখি হওয়ার পর মঙ্গলদেরকে ফাঁদে ফেলার জন্য বাইবার্স হিট অ্যান্ড রান কৌশল কাজে লাগান। আক্রমণ করে মামলুকরা পালিয়ে যাচ্ছে দেখে মঙ্গলরা তাদের ধাওয়া করে। বাইবার্স মঙ্গলদেরকে সেই পার্বত্য এলাকায় নিয়ে যেতে চাইছিলেন যেখানে মামলুক সৈন্যরা গাছপালা আর পাহাড়ের আড়ালে ওত পেতেছিল। বাইবার্স পুরো মঙ্গল বাহিনীকে মামলুক সৈন্যদের অ্যাম্বুশের মাঝে নিয়ে আসলেন। কিতবুকা বাইবার্সের চাল বুঝতে পারেনি, তাই সে তার সৈন্যদের পলায়ন পর বাইবার্সের পিছনে ছুটতে আদেশ দিলেন। যখনই মঙ্গলরা পার্বত্য এলাকার কাছে গিয়ে পৌঁছল তখনই মামলুক সৈন্যরা তাদের সামনে আবির্ভূত হলো। সাথে সাথে দুই পাশ থেকে মঙ্গলদের ওপর নেমে আসলো তীর বৃষ্টি। এবার মঙ্গল সৈন্যরা আবিষ্কার করল যে সুলতান কুতুজের নেতৃত্বাধীন মূল বাহিনী চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে। মঙ্গলরা এবার খুব ভয়ঙ্করভাবে
আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো। তাদের আক্রমণে মামলুকদের বাম বুর্জ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সুলতান কুতুজ যখন এই অবস্থা দেখলেন, তিনি তার মাথার শিরস্ত্রাণ ছুঁড়ে ফেলে দিলেন। ফলে তার সৈন্যরা তাকে চিনতে পারল। এ সময় তিনি সৈন্যদের লক্ষ্য করে চিৎকার করে বলতে থাকেন, ওয়া ইসলামাহ, ওয়া ইসলামাহ, অর্থাৎ ইসলামের জন্য এগিয়ে এসো। মামলুক সৈন্যরা এবার যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলো। ফলে যুদ্ধের মোড় মামলুকদের দিকে ঘুরে গেল। এক পর্যায়ে মঙ্গল সেনাপতি কিতবুগা নিহত হলো। তারপরে ছত্রভঙ্গ হয়ে পড়ে মঙ্গল সেনাবাহিনী। পালিয়ে যেতে থাকে দিকবিদিক বিক্ষিপ্ত মঙ্গলরা। কমান্ডার বাইবার্সের নেতৃত্বে কুতুজের সৈন্যরা প্রায় ৩০০ কিলোমিটার পথ তাড়িয়ে গুটি কয়েকজন বাদে সকল হানাদার মঙ্গল সৈন্যকে হত্যা করে। এভাবেই সুলতান কুতুজের দুঃসাহসিকতা ও বীরত্বের কাছে পরাজয় ঘটে অহংকারী, বর্বর ও জালিম হালাকু বাহিনী। নিমিষেই চূর্ণ হয়ে যায় তাদের আকাশ ছোঁয়া দম্ভ। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি হলো আইন জালুতের যুদ্ধ। কেননা এই যুদ্ধে সুলতান কুতুজ হেরে গেলে উত্তর আফ্রিকা, স্পেন ও ইউরোপ পরিণত হতো বাগদাদ, সমরকান্দ ও বেইজিংয়ের মতো ধ্বংসস্তূপে। আদৌ মানব সভ্যতার ওই ক্ষত সেরে উঠতে পারত কিনা সেই প্রশ্নের উত্তরও কারো জানা নেই। তবে বর্বর মঙ্গল বাহিনীকে রুখে দেওয়ার অনন্য কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সুলতান সাইফুদ্দিন কুতুজ। আইন জালুতের যুদ্ধের পর বাইবার্স সুলতান কুতুজের নির্দেশে মঙ্গলদেরকে তাড়িয়ে দেন জেরুজালেম থেকে। এরপর তিনি একে একে মঙ্গলদেরকে বিতাড়িত করতে থাকেন দামেস্ক, হেমস এবং আলেপ্পো থেকে। এদিকে আইন জালুত যুদ্ধের মাত্র ৫০ দিন পর ২২ অক্টোবর ১২৬০ সালে দামেস্ক থেকে মিশরে ফেরার পথে সালিহিয়া নামক স্থানে পূর্ব বিরোধের জেরে সুলতান কুতুজকে তার কিছু সেনা কমান্ডার হত্যা করে। ধারণা করা হয় এই হত্যাকাণ্ডের সাথে কমান্ডার বাইবার্স জড়িত ছিলেন। আল কুসাইর নামক স্থানে তাকে দাফন করা হয়। পরবর্তীতে কায়রোতে তার কবর স্থানান্তর করা হয়। এভাবেই মুসলিম উম্মাহ অকালেই হারিয়ে ফেলে অপার সম্ভাবনাময় যোগ্য নেতাকে, যার হাত ধরে রচিত হতে পারত নতুন সব বীরত্বের ইতিহাস। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল হয়তো একটু ভিন্নরূপী। তাই তো তিনি সুলতান কুতুজের অভাব পূরণ করে দিলেন কমান্ডার বাইবার্সের মাধ্যমে। সুলতান কুতুজের মৃত্যুর পর ১২৬০ সালে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন দ্য প্যান্থার খ্যাত রুকনুদ্দিন বাইবার্স। কমান্ডার বাইবার্স এখন সুলতান রুকনুদ্দিন বাইবার্স, যার পরবর্তী শাসনকাল ইতিহাস অবাক দৃষ্টিতে অবলোকন করছিল। যিনি ক্রুসেডারদের দুর্গগুলোকে একে একে গুড়িয়ে দিচ্ছিলেন, গুপ্তঘাতক অ্যাসাসিয়ানদের দুর্গগুলো থেকে তাদের উচ্ছেদ করছিলেন, আর্মেনীয় পর্বত আরোহীদের আবারও নতি স্বীকার করাচ্ছিলেন। প্রতিটি রণক্ষেত্রে নাস্তানাবুদ করে চলেছিলেন অজীয় মঙ্গল বাহিনীকে। একই সাথে এগিয়ে যাচ্ছিলেন এশিয়া মাইনরের দিকে, কিন্তু সেটিও আরেক উপাখ্যান। আজকের ভিডিওর অন্যতম আলোচিত এই ব্যক্তিত্বকে নিয়ে বিস্তারিত বলা হয়েছিল চতুর্থ পর্বে। চতুর্থ পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ইসলামের এই দুই মহানায়কের কালজয়ী উপাখ্যান, বর্ণাঢ্য বীরত্বগাথা, মঙ্গল ও ক্রুসেডের জবনিকাপাত এবং গৌরবদীপ্ত ও বীরত্বপূর্ণ জীবনী সম্পর্কে জানতে স্ক্রিনে দেখানো অসাধারণ এই গ্রন্থ দুটি পড়তে পারেন। গ্রন্থদ্বয়ের যে কোনো একটি অথবা উভয়টি অর্ডার করতে ভিজিট করুন আমাদের অনলাইন শপ al-ishraqshop.com-এ। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে।